সাল 2019 বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন শুরু হয়। সে বছর 200 জন হিন্দুকে হত্যা করা হয় এবং 157 একর জমি জোরপূর্বক দখল করা হয়। প্রচুর প্রতিমা ভাঙচুর হয়, যদিও আদমশুমারি এবং অনলাইন পত্রিকা অনুযায়ী মাত্র 108টি ঘটনা নথিভুক্ত করা হয়। 42 জন হিন্দু নারীকে ধর্ষণ করা হয়, কিন্তু এর মধ্যে মাত্র 18 জনের ঘটনা প্রকাশ পায়। 700 এরও বেশি পরিবার দেশ ত্যাগ করতে বাধ্য হয়, কিন্তু পত্রিকা এবং আদমশুমারিতে মাত্র 300টি ঘটনা উঠে আসে। ফিরে আসা যাক কিছু সাল পিছনে। 2001 থেকে 2007 সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলে হিন্দুদের উপর নির্যাতন চলতে থাকে। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে কিছুটা শিথিলতা দেখা যায়, কিন্তু তা যথেষ্ট ছিল না। 2012 থেকে 2014 সালে মৌলবাদী জামাত শিবিরের সদস্যরা আওয়ামী লীগে যোগ দিলে নির্যাতন আবার শুরু হয়। 2021 সালে নতুন করে নির্যাতন শুরু হয়। 2022 সালে দুর্গাপূজার সময় প্রচুর প্রতিমা ভাঙচুর এবং মন্দির ধ্বংস করা হয়। 2023 সালে ফেনী জেলায় অতিরিক্ত মূর্তি ভাঙচুর এবং মন্দির ধ্বংস করা হয়। হিন্দুদের গলা কেটে হত্যা এবং প্রকাশ্য ধর্ষণের ঘটনাও ঘটে। প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও তা ছিল লোক দেখানো। ফির দেখা যাক কিছু অতীতের সম্প্রসারিত বার্তা। 2001 সালে নির্বাচনের পর দুর্গাপূজা করতে পারেনি হিন্দু সম্প্রদায়ের লোকেরা। 2001 সালের অক্টোবরে বিএনপি জামায়াত ক্ষমতায় আসার পরপরই সংখ্যালঘুদের উপর পৈশাচিক অত্যাচার শুরু হয়। বিএনপি জামায়াত ক্যাডারদের দ্বারা প্রকাশ্যে হিন্দু নারী ও তরুণীদের পালাক্রমে ধর্ষণ ও লুটপাটের কারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে পুরো দেশ। এমন পরিস্থিতিতে বাগেরহাটে দুর্গাপূজা উদযাপনকে ঘিরেও কোনো আয়োজন করতে পারেনি হিন্দু ধর্মের মানুষেরা। এমনকি পূজাকে কেন্দ্র করে প্রতি বছর যেমন ব্যবসা বাণিজ্য জমে ওঠে, সেবার তেমন কিছুই হয়নি। ঘরবন্দি সময় কাটিয়েছেন হিন্দুরা। 20 অক্টোবর 2001 এর সংবাদ পত্রিকা থেকে আরও জানা, প্রকাশ্য দিবালোকে মেশিন বসিয়ে পানি সেচে মাছ তুলে নিয়ে গেছে তারা। অজানা কারণে এসব নৈরাজ্য থামাতে কোনো ভূমিকা রাখেনি পুলিশ। ওই সময় পুলিশ ছিল না, আমার সময় মারের সময় কোনো পুলিশ ছিল না। বাড়ি আসার পরে বারান্দাতে মারছে, তারা স্যার ঘরে উঠছি, ঘরে উঠার পরে কয়েকটা বাড়ি দেবে মারছে হলো সে লোকের প্রতি। আমরা তো দৌড় পাশে বসতে তার বাইরে শোয়া ফেলেছি, বোর্ডে দাঁড়াইছি, ও পাশে যে বাড়ি বাড়ি করতে করতে আসতে চাইছি, আমি এই পেজে চলে আসতেছি, আসে বাড়ি 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 শুরু করতে হবে। কারে কারা মারছে? লোকালারা। ওখানে পুলিশ ছিল না? না পুলিশ ছিল না? না, পুলিশ ছিল ওই পাশে। লাইনে দাঁড়ানোর পরে কয়েকশো 10 যাবো, মানে বাড়ি আসার লাইনেতে আসি, আমার বাইরে আর ফেলা গেছে, আমি আর কারা মারছে আপনাকে? কাজী বাড়ি ফুলাবান, কোন প্রতীকের? নৌকাপতি কি ফুলাবান, সব নৌকাপতি ফুলাবান। ছিল না? ওইখানে ওই সময় পুলিশ ছিল না, আমার সময় মারের সময় কোনো পুলিশ ছিল না। মারামারি আসে, ঢাল ধরাল নিয়ে আসে, ঢাল ধরাল নিয়ে ওই ধ্যান রাখতো। সাপটা বাড়ি জোর দেখা দেখি আমি করছি কি এত ভালো না ভাবসা কি করতেছে রে ভগবান, মানে যত জায়গা কি আছে জানিয়ে যারে দৌড় পাচ্ছি আমরা। এদিকে আবার স্বামী ছিল ওই জায়গা, আবার স্বামীর বাড়িয়ে ছুড়িয়া লাইছে আমার দেওয়ারের। আমার এখানে আসি পরে ওরা লাঠি ঠেকা নিয়ে এসে করতেছে কি কইতেছে যে মারে দেশ স্বাধীন করে নিয়ে যাও, মারে দেশ স্বাধীন করে ওই সুযোগ চাইছে, ওই সুযোগ দেশ সাথে কো এক সপ্তাহ আগে তো হুমকি দিতে মারিয়া ধরে বাড়ি নিয়ে যেতে হতে হবে। কালকে রাত্রে ওরা বাকারে মানে গলাতে হবে ধরে রাখছে। এইভাবে প্রকাশ্য দিবালোকে মন্দির মণ্ডপ এবং বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
আমাদের সনাতনী ভাই বন্ধু, কিন্তু ধৈর্য থাকা এতটুকুই দরকার, যেটুকু কিছু ধারণ করতে পারবে না, কিন্তু ধৈর্য ধারণ করার ক্ষমতা এক পর্যায়ে হারিয়ে ফেলে 2006 সালে। তখন বাংলাদেশ থেকে অনেক হিন্দু, অনেক সনাতনী ভাই বন্ধুরা দেশ অ্যারেস্ট করা এবং কি বিচার অধীনে নিয়ে যায়। যদিও বা পরবর্তীতে চাপের মুখে এসে সবাইকে বিচার অধীন করানোর জন্য নিয়ে গেল। এক পর্যায়ে 20 অথবা 25 দিন এর মধ্যে সবাই তারা পেয়ে গেল, কিন্তু 4 মাস হতে 6 মাস কোর্টে হাজিরা দেওয়ার পর তাদের যে প্রক্রিয়াধীন মামলাটা রুজু হয়েছিল তা খারিজ হয়ে যায়। কি কারণে খারিজ হয়, কি কারণে মামলা বাতিল হয়ে যায়, তাহলে আমরা একটু জেনে আস। যারা যারা সাক্ষীবাদী ছিল সবাইকে টাকা দিয়ে মুখ বন্ধ করে নেয়। বর্তমানে টাকায় সব, টাকায় ধর্মকে বিক্রি করতে পারে। আজকে এই দেশের ভিতরে রোহিঙ্গাদের জন্য জায়গা আছে, আর আমরা আজকে যাদের হিন্দু দেখে মেত, আমাদের কোনো জায়গা নাই। আমরা কি এতই খারাপ দেশের জন্য? আমরা কি বাংলাদেশের নাগরিক নয়? আমরা কি রোহিঙ্গাদের এখানে রাজনীতির জায়গা দিয়েছে, আর আমরা আজকে রোহিঙ্গা দেখে গেলাম। মেয়র যে বলেছিল যে আমরা 20টা ঘর ভাঙবো, আগুন লাগায় দেন, নাইলে আমাদের উপরে কোনো জিনিস ফালাই আমাদের মাইনে আপনারা তাজমহল বানায় রাখতে, বিল্ডিংও বানায় দেয়। এই জায়গায় এখন এটা ভাঙিয়ে দিলে কই যাবো আমরা? আমাদের আজকাল গতকালকে আলটিমেটাম দেওয়ার পর উনি একটু ঘাবড়ে গেছিল, ঘাবড়ানোর পর অসুস্থতা আজকে সকালে মারা গেছে। ওনারা শোনার পর কি ওনার অসুস্থতা বাড়ছে আরো, আজকে সকালে মারা গেছে। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো এই হরিজন সম্প্রদায়ের দিকে তাকানোর জন্য। এই কিভাবে অবৈধভাবে দখল করা হচ্ছে, আমরা কোথায় যাব? পুনর্বাসন ছাড়াই, আমাদেরকে পুনর্বাসন ছাড়াই অবৈধভাবে দখল করা হচ্ছে। মেয়র মহোদয়ের নির্দেশ কিনা আমরা জানতাম না। কি দোষ করছি প্রধানমন্ত্রীরে? আমরা কি অনেক খারাপ করেছি তারে ভোট দিয়ে? তাহলে তো আমার কাছে থেকে উনি ভোট পাবে না, কোনোদিন পাবে না। আমাদের হরিজন ঐক্য পরিষদ থেকে কোনোদিনই ভোট পাবে না। ভোট ছাড়া আমরা হয়ে গেছে, ভোট ছাড়া হয়ে গেছে। আমার ভাই বাপ সবাই রাস্তা হয়ে গেছে। কি খাবার যাদের নিয়ে কি খাবো না খাবো ওটা কোনো ব্যবস্থা নাই আমাদের। ভোটার আইডি কার্ডের ঠিকানা আছে, আমরা ভোট কেন্দ্রতে ভোট দিতে যাই, কেমনে আমরা অবৈধ? আমরা বাংলাদেশের নাগরিক। মহিলাকে স্টোভ করে মারা গেছে। আমাদের কালকে এই কথা বলেছিল, মেয়র যে বলেছিল যে আমরা 20টা ঘর ভাঙবো। আমাদের এখানে দীর্ঘদিন ধরে মনে করে আমাদের বিল্ডিংও বানায় দেয়, কিন্তু আমরা থাকি এই জায়গায়। এখন এটা ভাঙিয়ে দিলে কই যাবো আমরা? আমাদের আজকাল আগুন লাগায় দেন, নাইলে আমাদের উপরে কোনো জিনিস ফালাই আমাদের মাইনে আপনারা তাজমহল বানায় খারাপ। এটা আপত্তি নাই আমাদের আপত্তি নাই। আমরা হাত জোড় করে বসতে আছি। আমরা ভয়ে কোথায় যাবো? এখন আমরা পথে ছাড়ার কোনো জায়গা নেই আমাদের। পথ ছাড়া আমরা হয়ে গেছি, ভোট ছাড়া হয়ে গেছে। আমার ভাই বাপ সবাই রাস্তা হয়ে গেছে। কি খাবার যাদের নিয়ে কি খাবো না খাবো ওটা কোনো ব্যবস্থা নাই আমাদের। সরকারের ভোট আপনারা বলছিল কি আপনাদের আগে আমরা কিছু ব্যবস্থা করে দিব, তখন ভোট ভাঙবে। কিছু ব্যবস্থা করে দেওয়া হয় না, এমনি উপরে ভাঙে একটা 12টার দিকে একটা দিকে ট্রাক ঢুকাই কি অবস্থা করতে আমাদের। এখানে আশ্রয় পাইছে, এখন এটা যদি আমাদের এটা একদম না আমরা। যাই হোক, বর্তমান একটু সময় গেটে আসি। বর্তমান সাল 2024। বেশ কিছুদিন আগে ঢাকায় হরিজনদের উপর শুরু হয় অমানবিকতা, নির্যাতন এবং পুরো বাংলাদেশ কেঁপে ওঠে এই নির্যাতন। কিন্তু কেঁপে উঠেছিল এক সপ্তাহের জন্য। এক সপ্তাহ পরে সবাই চুপ। যাদের উপর নির্যাতন চলছিল তাদের মধ্যে কেউ কেউ দেখা গিয়েছে তাদেরকে মাহফিলে, মাজারে, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে জিয়ারত করতে অথবা প্রার্থনা। তাদের জন্য আমরা নেমেছিলাম এক হাঁটুতে। তারা আমাদের সাথে এক জলে নামতে পারেনি, কিন্তু এটাই আফসোস, তাদের জন্য আমরা অনেক কিছু করতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত তারাই হাত মিলিয়ে নি তাদের সাথে, যারা তাদেরকে উচ্ছেদ করতে চেয়ে। এরপর আসা যাক বেশ সপ্তাহখানিক আগের ঘটনা। বাংলাদেশের মধ্যে রাতের অন্ধকারে শুরু হয় লুটপাট এবং মন্দির জ্বালিয়ে দেওয়া, বাড়িঘর ভাঙছে। এই ঘটনাটি কোনো নিউজ মিডিয়া অথবা কোনো সংগঠনের কাছে তথ্যটি পৌঁছায়, কিন্তু একটি সংগঠনের মাধ্যমে তথ্যটি সংগ্রহ করে আমাদের কাছে। সেই ঘটনাটি ঘটেছে বাংলাদেশ মাদারীপুর জেলার শিবচর উপজেলায় উমেরপুর ইউনিয়ন। শ্রী মাধবচন্দ্র দাসের বাড়ি এবং তার রাধা মন্দিরে ও ডিজেল জ্বালিয়ে আগুন লাগে। মোহাম্মদ রহমান মোরাল তার 3 ছেলে আরো একজনকে নিয়ে এসে মাধবচন্দ্র দাসের বাড়িতে মন্দির দখল করে আগুন লাগিয়ে দেয়। আজ এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ভালো লাগলে লাইক এবং এই ধরনের নানান বাধা আমাদের চ্যানেলটি এবং পাশে থাকবেন। আপনার কাছে এই ধরনের তথ্য থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। সেদিনের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসকনের একটি মন্দির। ভাঙ্গা আসবাবপত্র, কাঁচের টুকরো, উত্তরীয়, রুদ্রাক্ষের জপমালা এসব তখনও পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। করে আসে
এখানে এসে মন্দিরের অধ্যক্ষ রসপ্রিয় দাস দেখাচ্ছিলেন সেগুলো। সবচেয়ে দুঃখের বিষয়, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল অবসানন্দ ভক্তিদান স্বামী বহুবার, যিনি সারা বিশ্বে ধর্ম প্রচার করার জন্য 14 বার পরিভ্রমণ করেছেন। সেই বিগ্রহটাকে মন্দির থেকে টেনে এনে এখানে তারা পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। এটা আমাদের বুক স্টল। এখান থেকে আমাদের ধর্মীয় গ্রন্থাদি এবং পূজার সরঞ্জামাদি এবং বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি হয়। এখান থেকে নিয়ে খালে ফেলেছে। ওই আমি আমার জানা থেকে দেখছি, নিয়ে এখান থেকে নিয়ে খালে ফেলছে, কিছু নিয়ে গেছে, কিছু এখানে নিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। বিভিন্নভাবে সব নষ্ট করে দিয়েছে। ব্রিজ ছিল, ব্রিজটা ভেঙে গেছে এবং আরও জিনিসপত্র যা ছিল সব এলাকায় তারা পিটিয়ে তছনছ করে দিয়েছে। হামলার সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় লোকজন। 3 ঘন্টার মতো কোনো পুলিশ আমরা পাইনি, আর যারা ছিল এখানে 2-1 দলই ছিল, তারাও নিষ্ক্রিয় ছিল। নিরাপত্তাহীনতায় ভুগছেন এখানকার হিন্দুরা। আমরা এখন নিরাপত্তাহীনতা ভুগছি, যে কখন যে পুনর্বার আবার আক্রমণ হতে পারে। আমাদের অনেক ভক্ত চলে যাওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে, যে আমরা তাদেরকে বুঝেই কিনে রেখেছি যে দেখো আমরা আছি, সৃষ্টিকর্তার অপার মহিমায় যা হওয়ার হবে। কিন্তু প্রশাসন থেকে আমরা এখন ঘটনা ঘটার 2-1 দিন পরে পুলিশ দিয়েছে, ওনারা রাত দিন পাহারা দিচ্ছে। কিন্তু যখন পুলিশ নিয়ে যাবে তখন যে আমরা কীভাবে থাকবো, সেই নিরাপত্তাহীনতা আমরা ভুগছি। চৌমুহনীতে কাছাকাছি দূরত্বের মধ্যে রয়েছে কয়েকটি মন্দির আর মসজিদ। এমন হামলার ঘটনায় হতবাক স্থানীয় মুসলমানদেরও অনেকে। আমাদের ইসলামে এটা অনুমোদন করে না। ইসলামের ভিতরে যত দল যারা থাকবো সকলেই তো থাকবো, সকলের জন্য একটা সুযোগ সুবিধা আছে। যে হিন্দুদের কাজের এর উপরে যখন নাকি একটা আক্রমণ হইল, তখন বুঝে মুসলমানই করছে। এই জন্য মুসলমানের হিন্দুর মধ্যে একটা দাঙ্গা বা একটা অমিল বা একটা বিভিন্ন মতন হয়ে যাওয়া স্বাভাবিক, এটা স্বাভাবিক ঘটনায় বলে। চৌমুহনীর সহিংসতার পর 18টি মামলা হয়েছে। এতে পুলিশের একাধিক সংস্থা তদন্ত চালাচ্ছে। ওভারঅল যে ঘটনাগুলো ঘটেছে নোয়াখালী চৌমুহনী কেন্দ্রে, এই ঘটনাগুলো ডিটেলস আমরা দেখবো, তদন্তকে দেখবো আসলে কী হয়েছিল, কারা কারা জড়িত, বিহাইন্ড দ্য সিন কারা আছে, তাদেরকে আমরা সেভাবে আমরা গ্রেপ্তার করতে পেরেছি কিনা, কেন পারিনি, এবং আমাদের এখানে পুলিশের বা অন্য কারোর কোনো অবদান রয়েছে। এই সহিংস হামলার বিচারও দাবি করেছেন সবাই। হামলায় নিহত ছেলেকে নিয়ে স্বপ্ন ছিল বনলতা দাসের। আমাদের স্বপ্ন ছিল আমার বাবা ড্রাইভিং শিখতো, বিদেশ যাইব, 1 মাস পরে বিদেশ যাইব, 1 মাস আগে আবার দুনিয়া ছাড়ি চলে গেল। বাবা আমাদের অনেক স্বপ্ন, বাবাকে নিয়েছিল, অনেক গর্ব ছিল আমার বাবা, আমার প্রান্তরে। এই হামলার ক্ষতি কতটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে সেটা নিয়েও সংশয় রয়েছে।